ওয়েলকাম প্রিয় শিক্ষা সাথীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজ আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট সহ বিভিন্ন চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আমি সুদীপ্ত কুমার দাস আপনাদের ব্রেইনি রুটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড ইটস মেথড, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি জীববৈচিত্র্য মানুষের দ্বারা আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত। স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন কিন্তু মানব জাতির সামনে উঠে এসেছে, কি যে পরিবেশের ভারসাম্য তাহলে কিভাবে বজায় থাকবে। এই বিষয়কে মাথায় রেখে সরকারি থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন সংস্থা নানা উদ্যোগ এবং পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়েছে এবং ভবিষ্যতের জন্য নিচ্ছে। তো খুব পপুলার দুটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি দুটি কি? এক, ইনসিটু কনজারভেশন, আরেকটি পদ্ধতি হচ্ছে এক্সিটু কনজারভেশন। এই দুটো পদ্ধতি বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংরক্ষণের খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখন আমরা এক একটা পদ্ধতি সম্পর্কে জানব। প্রথমে জানব ইনসিটু কনজারভেশন। ইনসিটু কনজারভেশন কি? এটা জীববৈচিত্র্য সংরক্ষণের এমন একটা পদ্ধতি বা মেথড যেখানে উদ্ভিদকুল বা প্রাণীকুলকে কিভাবে সংরক্ষণ করা হয় বা কোথায় সংরক্ষণ করা হয়, তাদের ন্যাচারাল হ্যাবিটেটে, তাদের প্রাকৃতিক যে বাসভূমি সেখানেই তাদেরকে সংরক্ষণ করা হবে। সংরক্ষণের জন্য কৃত্রিম বা আলাদাভাবে কোনো পরিবেশ তৈরি করার প্রয়োজন হবে না। এটাই হচ্ছে ইনসিটু কনজারভেশন। নেক্সট যেটা রয়েছে এক্সিটু কনজারভেশন। এটা কেমন মেথড বা এই পদ্ধতিটা কি? এক্সিটু কনজারভেশন বায়োডাইভার্সিটি সংরক্ষণের এমন একটা পদ্ধতি যেখানে প্রাণীকুল বা উদ্ভিদকুলকে তাদের প্রাকৃতিক বাসভূমিতে আর সংরক্ষণ করে রাখা যাচ্ছে না। তার জন্য কি করা হয়? কৃত্রিম পরিবেশ তৈরি করতে হবে। এদের কন্ডিশনটা এতটা খারাপ জায়গায়, তার জন্য কি প্রয়োজন হয়ে পড়েছে? কৃত্রিম পরিবেশ তৈরি করার। আর কৃত্রিম মানেই বুঝতে পারছেন এটা কাদের দ্বারা তৈরি হবে? মানুষের দ্বারা। তাহলে মানুষের দ্বারা কৃত্রিম পরিবেশ তৈরি করে উদ্ভিদকুল বা প্রাণীকুলকে সংরক্ষণের যে পদ্ধতি, সেটাই হচ্ছে এক্সিটু কনজারভেশন। তাহলে ইনসিটু কনজারভেশন কি? বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংরক্ষণের এটা এমন একটা পদ্ধতি যেখানে উদ্ভিদ বা প্রাণীকুলকে তাদের ন্যাচারাল হ্যাবিটেট বা প্রাকৃতিক বাসভূমিতে সংরক্ষণ করে রাখা হবে। তাদের জন্য কৃত্রিম কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে না। এটাই হচ্ছে ইনসিটু কনজারভেশন। আর এক্সিটু কনজারভেশন কি? এটা জীববৈচিত্র্য সংরক্ষণের এমন একটা পদ্ধতি যেখানে আর্টিফিশিয়ালি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তাদের ন্যাচারাল হ্যাবিটেটে আর সংরক্ষণ করে রাখা যাচ্ছে না, সেটা তাদের জন্য হুমকি হয়ে যাচ্ছে বা সেটা তাদেরকে আরও অবলুপ্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য কি করা হচ্ছে? কৃত্রিম পরিবেশ তৈরি করা হচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে মানুষের দ্বারা তৈরি। এটাই হচ্ছে এক্সিটু কনজারভেশন। এখন আমরা কিছু উদাহরণ জেনে নেব যে কোন প্লেসগুলোকে বলা হবে ইনসিটু কনজারভেশন এরিয়া এবং কোনগুলোকে বলা হবে এক্সিটু কনজারভেশন এরিয়া। মনে রাখবেন, বিভিন্ন প্রোটেক্টেড এরিয়াগুলোই হচ্ছে ইনসিটু কনজারভেশনের এক্সাম্পল। প্রোটেক্টেড এরিয়া কি? প্রোটেক্টেড এরিয়া বা সংরক্ষিত এলাকা বলতে সেই অঞ্চল বা এলাকাকে বোঝায় যেখানে হিউম্যান অ্যাক্টিভিটিস লিমিটেড। মানুষ নির্বিচারে তাদের যখন যেটা মনে হলো যে এখন আমি ওই এলাকায় গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করবো, সেটা কিন্তু পারবে না। তাদের অ্যাক্টিভিটিসগুলোকে
কমিয়ে দেওয়া হয়েছে, লিমিটেশন করে দেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় প্রোটেক্টেড এরিয়া। এবং সেই এরিয়াগুলোতে কি করা হয়, বিভিন্ন ন্যাচারাল, কালচারাল বা হিস্টোরিক্যাল যে রিসোর্স সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তো এখন আমরা কিছু প্রোটেক্টেড এরিয়ার নাম জেনে নিই। 1 নম্বর প্রোটেক্টেড এরিয়া হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারিস। আর কি, ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। আর কি, কনজারভেশন রিজার্ভ। আর কি, কমিউনিটি রিজার্ভ। কমিউনিটি রিজার্ভ, এই 4টে মূলত প্রোটেক্টেড এরিয়া। বর্তমানে এই অভয়ারণ্যের সংখ্যা 573টি, ন্যাশনাল পার্কের সংখ্যা 107টি, কনজারভেশন রিজার্ভ এর সংখ্যা 115টি, আর কমিউনিটি রিজার্ভের সংখ্যা 220টি। তবে এটা এই 2025-এর ডেটা, কিন্তু 2026-এ গিয়ে সেখানে আপনাদের আপডেট থাকতে হবে, কারণ এগুলো স্ট্যাটিক নয়, চেঞ্জেস হতে থাকে। তো আপনারা একটু আপডেট হয়ে নেবেন নিজেরা, গুগল রয়েছে। তো অভয়ারণ্যের সংখ্যা বর্তমানে কটি, 573, ন্যাশনাল পার্কের সংখ্যা 107, কনজারভেশন রিজার্ভের সংখ্যা 220 এবং কনজারভেশন রিজার্ভের সংখ্যা 115 এবং কমিউনিটি রিজার্ভের সংখ্যা কিন্তু 220টা। তো এখন আমাদের দুটো কনসেপ্ট ভালো করে জানতে হবে। সেটা কি, অভয়ারণ্য কোনটাকে বলা হবে আর ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোনটাকে বলবো। দুটোই কিন্তু প্রোটেক্টেড এরিয়া, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটাই, অভয়ারণ্য এমন একটা প্রোটেক্টেড এরিয়া যেখানে মাইনর হিউম্যান অ্যাক্টিভিটিসকে অ্যালাউ করা হবে। তাহলে কি বললাম, অভয়ারণ্য এমন একটা প্রোটেক্টেড এরিয়া যেখানে হিউম্যান অ্যাক্টিভিটিসের ন্যূনতম একটা স্কোপ থাকবে। কিন্তু জাতীয় উদ্যান এমন একটা প্রোটেক্টেড এরিয়া যেখানে ন্যূনতম হিউম্যান অ্যাক্টিভিটিসকে অ্যালাউ করা হবে না। সুতরাং এটা অনেক বেশি রেস্ট্রিক্টেড। কার তুলনায়, অভয়ারণ্যের তুলনায়। এখানেও রেস্ট্রিকশন থাকবে, এখানেও রেস্ট্রিকশন থাকবে। প্রোটেক্টেড এরিয়া মানেই সেখানে রেস্ট্রিকশন বা নিয়মকানুন থাকবে। তবে এখানে যে রেস্ট্রিকশন, অর্থাৎ অভয়ারণ্যে যে রেস্ট্রিকশনটা থাকবে, তার তুলনায় জাতীয় উদ্যানের রেস্ট্রিকশন আরও বেশি, অনেকটাই বেশি। এবং এখানে হিউম্যান অ্যাক্টিভিটিসকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কোনো একটা অভয়ারণ্য প্রমোশন পেয়ে জাতীয় উদ্যানে পরিণত হতে পারে, কিন্তু জাতীয় উদ্যান কখনো ডিমোশন পেয়ে অভয়ারণ্যে পরিণত হতে পারে না। কি বললাম, অভয়ারণ্য প্রমোশন পেয়ে জাতীয় উদ্যানে পরিণত হতে পারে, কিন্তু জাতীয় উদ্যান ডিমোশন হয়ে কিন্তু অভয়ারণ্যে পরিণত হতে পারে না। এটুকু আপনাদের মাথায় রাখতে হবে। আর এই যে 573টি অভয়ারণ্য বা জাতীয় উদ্যানের সংখ্যা যে 107টি, কনজারভেশন রিজার্ভ 115, সেই সঙ্গে কমিউনিটি রিজার্ভ যে 220টার কথা বললাম, এত নাম তো আমাদের মাথায় রাখা বা মনে রাখা সম্ভব নয়। ইম্পর্টেন্ট যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্রথম জাতীয় উদ্যান কোনটা, শেষ জাতীয় উদ্যান কোনটা, সবথেকে বড় জাতীয় উদ্যান কোনটি, সবথেকে ছোট জাতীয় উদ্যান কোনটি, এগুলো আমাদের একটু নোট ডাউন করে নিতে হবে। এই গেল ইনসিটু কনজারভেশনের যে প্রোটেক্টেড এরিয়া, অর্থাৎ অভয়ারণ্য, জাতীয় উদ্যান, তাদের পার্থক্য এবং দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটাও আমি অলরেডি আলোচনা করেছি। এখন এক্সিটু কনজারভেশনের কিছু এক্সাম্পল আমরা জেনে নেব যে কোন এরিয়াগুলো এক্সিটু কনজারভেশন এরিয়া। এক্সিটু কনজারভেশন এরিয়াগুলো হচ্ছে জু, এটা কিন্তু আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। চিড়িয়াখানা কাদের দ্বারা তৈরি,
আমরা জানি আলিপুরে একটি চিড়িয়াখানা রয়েছে, সেটা কিন্তু পরিবেশ দ্বারা মানে সেটা ন্যাচারালি কিন্তু নয়, ওটা মানুষের দ্বারা তৈরি করা হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রাণীকুল বা বিভিন্ন প্রজাতির উদ্ভিদকে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা হচ্ছে ex-situ কনজারভেশনের এক্সাম্পল। জু আর কি হতে পারে? অ্যাকোয়ারিয়াম। আপনারা দেখেছেন অলরেডি, বিভিন্ন বাড়িতে কিন্তু অ্যাকোয়ারিয়াম এখন থাকে, সেখানে বিভিন্ন প্রজাতির মাছকে সংরক্ষণ করে রাখা হয়। আর কি? আর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এটাও কিন্তু একটা ex-situ কনজারভেশনের উদাহরণ। আর জিন ব্যাংক বা সিড ব্যাংক, এগুলো ex-situ কনজারভেশনের এক্সাম্পল। তাহলে ইন-সিটু কনজারভেশন কি? ইন-সিটু কনজারভেশন হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের এমন একটা পদ্ধতি বা মেথড যেখানে প্রাণী বা উদ্ভিদকুলকে তাদের ন্যাচারাল হ্যাবিটেটে সংরক্ষণ করে রাখা হবে। তাদের জন্য কোনো আর্টিফিশিয়াল বা কৃত্রিম এনভায়রনমেন্ট তৈরি করার প্রয়োজন হবে না বা নেই। আর ex-situ কনজারভেশন কি? ex-situ কনজারভেশন হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সংরক্ষণের এমন একটা পদ্ধতি যেখানে উদ্ভিদকুল বা প্রাণীকুলকে ন্যাচারাল হ্যাবিটেটে আর সংরক্ষণ করে রাখা যাচ্ছে না, তার জন্য কি করতে হচ্ছে? কৃত্রিম বা আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হচ্ছে। সেটা কাদের দ্বারা তৈরি হবে? মানুষের দ্বারা। এই গেল বায়োডাইভার্সিটি কনজারভেশনের দুটো মেথড। আর ছোট্ট দুটি জিনিস আমি আলোচনা করব। একটা হচ্ছে হ্যাবিট্যাট, আর একটা হচ্ছে নিচ। এই দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসে। আপনারা প্রিভিয়াস ইয়ারের এক্সামগুলো যদি দেখেন, সেখানে প্রশ্নে দেখবেন এই দুটো জায়গা থেকে কোশ্চেন কিন্তু এসেছে। তা কোনটাকে হ্যাবিট্যাট বলা হয় আর কোনটাকে নিচ বলা হবে? হ্যাবিট্যাট হচ্ছে ফিজিক্যাল লোকেশান, ফিজিক্যাল লোকেশানটাই হচ্ছে হ্যাবিটেট। আর নিচ কি? নিচ হচ্ছে তার অ্যাক্টিভিটিস, ফাংশনাল অ্যাক্টিভিটিস, এটাই হচ্ছে নিচ। একটা এক্সাম্পল দিই। মনে করুন আমার বাবা কোথায় থাকবে? তার বাড়িতে থাকবে, ওটাই তার বাসস্থান, ওটাই তার ফিজিক্যাল লোকেশান, সেটাকে বলা হবে হ্যাবিটেট। হ্যাবিটেট বলতে বোঝায় যে জীব বা প্রাণীকুলের বাসস্থান কোনটা, সেটাই তার হ্যাবিটেট। আর নিচ কি? তার ফাংশনাল অ্যাক্টিভিটিস, তার ক্রিয়া, তার কর্ম, সেটাই নিচ। যে এক্সাম্পলটা আমি বলছিলাম, আমার বাবা তিনি কোথায় থাকেন? তার বাড়িতেই থাকে, বাড়িটাই তার বাসস্থান, ওটাই তার ফিজিক্যাল লোকেশান, এটাকেই বলা হচ্ছে হ্যাবিট্যাট। আর নিচ কি বললাম? তার ফাংশনাল অ্যাক্টিভিটিস। যেমন আমার বাবা, তিনার ফাংশনাল অ্যাক্টিভিটিস কি হতে পারে? তার বাড়িতে ছেলে রয়েছে, স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে। তাহলে তার মাথায় কিন্তু একটা চিন্তা সবসময় থাকবে যে আমার ছেলে মেয়েদের যেন বা স্ত্রী কন্যা সন্তানদের জন্য যেন ন্যূনতম খাবারের যোগানটুকু করতে পারি বা তাদের মৌলিক চাহিদাগুলো যেন আমি মেটাতে পারি। তাহলে তার জন্য তিনি কি করবেন? বিভিন্ন অ্যাক্টিভিটি করবেন, রোজগার করবেন, কাজে যাবেন, এটাই তার নিচ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাবিটেট কি? প্রাণীর ফিজিক্যাল লোকেশন, সে কোথায় অবস্থান করে, তার বাসভূমি কোনটা, সেটাকেই বলা হচ্ছে হ্যাবিট্যাট। আর নিচ কি? তার ফাংশনাল অ্যাক্টিভিটিস। যেমন আমি একজন মানুষ, আমি এখন পড়াচ্ছি। কোথায় পড়াচ্ছি? আমি ব্রেইনি রুটে পড়াচ্ছি। তো ব্রেইনি রুটটা কিন্তু আমার ফিজিক্যাল লোকেশান, আমি এই সেন্টারের একজন শিক্ষক, এটা আমার হ্যাবিটেট। আর আমার নিচ কোনটা? আমার ফাংশনাল অ্যাক্টিভিটিস, আমি সেখানে কি কি কাজ করি। যেমন আমি আজকের এনভায়রনমেন্ট আলোচনা করছি, বা আগে আমি সাইকোলজি 2-3টে ক্লাস করেছি, তাহলে ওগুলোই আমার ফাংশন, ওটাই হচ্ছে আমার নিচ। তাহলে হ্যাবিটেট বলতে বোঝায় যে প্রাণীকুলের ফিজিক্যাল লোকেশান বা সে কোথায় অবস্থান করে, তার বাসভূমি কোনটা, সেটাকেই বলা হচ্ছে হ্যাবিটেট।
আর নিজ হচ্ছে তার ফাংশনাল অ্যাক্টিভিটিস, সে কি কি কাজ করে, বা ওখানে যারা থাকে আর যে সমস্ত প্রাণীকুল থাকে তাদের মধ্যে কিভাবে রিলেশনশিপ এস্টাবলিশ করে, সেগুলোই হচ্ছে তার নিচ। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।